এবার এই সঞ্জয় রায় যখন ওই মেয়েটাকে দেখে তখন সে নিজের লোভ আর সহ্য করতে পারে না। মেয়েটার ওপর অ্যাটাক করা শুরু করে দেয়, তাকে মারে, তার গলা ধরে টিপে এই সব অনেক রকমের অত্যাচার করে। তার পোস্টমর্টমের রিপোর্ট আসে যে এই ভিকটিমের মৃত্যু হয় 4:15 এবার আপনারা হয়তো ভাবছেন এত কিছু হচ্ছিল, তাহলে কেন হসপিটালের ভিতরে কেউ কিছু বুঝতে পারেনি? আসলে সেমিনার রুমে এমন একটা রুম আপনারা জানেন সেখানে সাউন্ড প্রুফ থাকে, আর ওখানে অনেক ধরনের স্পিচ দেওয়া হয়, সেই জন্য ওটা সাউন্ড প্রুফ থাকে। তাই ওই রুমের ভিতরে যত রকমের আওয়াজ হচ্ছিল, বাইরে কিছুই আসছিল না। সঞ্জয় তার এই অপকর্ম করার পর 4:40 বাইরে বেরিয়ে চলে আসে, মানে ওখানে সে 37 মিনিট ছিল। এবার এমন নয় যে সে এত বড় ক্রাইম করার পরে লুকিয়ে পড়েছে, না না, একদমই না। হসপিটাল থেকে তাকে একটা থাকার রুম দিয়েছিল, ওই রুমে গিয়ে সে আরাম করে শুয়ে পড়ে, কোনো ভয়ই নাই। এবার তারপরের দিন সকালবেলায় যখন ওই হসপিটালের একজন স্টাফ ওই সেমিনার রুমে ঢোকে, তখন সে এক বিভৎস জিনিস দেখে এবং সে চিৎকার করে। সেই ভিকটিমের বর্ণনা দিতে গিয়ে সে বলে তার শরীরে কোনো কাপড়ই ছিল না, তার চশমা ফেটে চোখ দিয়ে রক্ত পড়ছিল, তার পুরো শরীরে দাগ আর ক্ষত, আরও অনেক কিছু আমি আর বলতে পারছি না, বুঝে নিন। এই ঘটনার ঠিক 1 ঘন্টা পর সেই রুমে ওই হসপিটালের অনেক স্টাফ চলে আসে, তাও আবার জুতো পরে। তাই ক্রাইম সিনে অনেক কিছুরই অস্তিত্ব থাকে না। তারপর ওই কলেজের একজন স্টাফ সন্দীপ ঘোষকে ফোন করে আর সমস্ত ঘটনা খুলে বলে, কিন্তু ফোন করার পর সন্দীপ ঘোষ 8:30 পর, মানে 1 ঘন্টা লেট করে আসে। আর এই পণ্ডিত এমনই পণ্ডিত, সে পুলিশকে কমপ্লেন করার আগে সে নিজে রুমে গিয়ে দেখে। তারপরে সে আরও 1 ঘন্টা পর পুলিশকে গিয়ে ইনফর্ম করে। আর ঠিক সেই সময় 10:30 সময় ওই হসপিটালের সুপারিনটেন্ডেন্ট ভিকটিমের বাড়িতে ফোন করে বলে আপনার মেয়ের শরীর খুবই খারাপ, আপনি কলেজে চলে আসুন। এছাড়া অন্য কিছুই বলে না, ফোন কেটে দেয়। আর এই ঘটনা শোনার পর তার প্যারেন্টস আবার ফোন করে সেই সুপারিনটেন্ডেন্টকে এবং জিজ্ঞেস করে হঠাৎ করে আমাদের মেয়ের কি হয়েছে। তখন সে বলে আপনার মেয়ে সুসাইড করে নিয়েছে। এটা শুনে তার প্যারেন্টসের মাথা খারাপ। তারপর তারা দৌড়ে কলেজের দিকে যায়, আর তারা 1 ঘন্টা পর, মানে 11:30 সেই হসপিটালের পুলিশ এবং ফরেন্সিক টিমও চলে আসে। ততক্ষণে কলেজের সামনে আন্দোলন শুরু হয়ে গিয়েছিল। তারপর পুলিশ এসে ইনভেস্টিগেশন শুরু করে। তখন সাধারণ মানুষের দাবি ছিল সমস্ত কিছু পাবলিকের সামনেই করতে হবে, কারণ এই হসপিটাল নিয়ে আগে থেকে অনেক কমপ্লেন আছে। আর ঠিক সময় 12টা বেজে ভিকটিমের প্যারেন্টস সেই হসপিটালে পৌঁছে যায় আর বলে আমরা আমাদের মেয়ের সঙ্গে দেখা করতে চাই, কিন্তু তাদেরকে তাদের মেয়ের সঙ্গে দেখা করতে দেওয়া হয় না। তারা অনেকবার অনুরোধ করে 3 ঘন্টা ধরে, তাও তাদেরকে একবারও তাদের মেয়ের সঙ্গে দেখা করতে দেওয়াই হয় না। তারপর আধ ঘন্টা পর 12:30 তাদের মেয়ের লাশ তাদের প্যারেন্টসের সামনে দেখায়। এটা দেখে তাদের প্যারেন্টস বলে এটা তো কোনো সুসাইড নয়, এটা তো মার্ডার, কেউ তো মেরেছে আমার মেয়েকে। এইসব জানার পর পুরো দেশের ডাক্তার রেগে ফেটে পড়ে। তারা সবাই একসঙ্গে হতে লাগে, কারণ একটা অন ডিউটি ডক্টরের উপরে রেপ করা হয়েছে। আর তারপর সন্ধ্যে 6:30 সেই ভিকটিমকে অ্যাটপসি গ্রাফিক্সের জন্য পাঠিয়ে দেয়। কিন্তু সেই ভিকটিমের একজন বন্ধু বলে কোনো ভিডিও ছাড়া অ্যাটপসি করা হবে না। আর এরপর এই ভিকটিমের অ্যাটপসি সকল ভিডিও ক্যামেরায় করা হয়। এরপরে ভিডিওর মাধ্যমে দেখানো হয় কোথায় কোথায় চোট লেগেছে, কেমন কেমন করে মারা হয়েছে। এইসব দেখে সাধারণ মানুষের মাথা খারাপ হয়ে যায় এবং এটার পরে সকলে শিওর হয়ে যায় এটা কোনো সুসাইড না, এটা তো ডাইরেক্ট রেপ হয়েছে। তারপরে এতটা সময় হয়ে গিয়েছে, কিন্তু এখন পর্যন্ত কেউ এফআইআর করেনি। উইদাউট এফআইআর ছাড়াই এই বডির পোস্টমর্টম করা হয়েছে। এবার পোস্টমর্টম রিপোর্ট যখন সামনে আসে, তখন ওখানকার মানুষে বলে আরে এটা তো একজনের দ্বারা করা সম্ভবই নয়, দেখে তো মনে হচ্ছে অনেকজন করেছে, কারণ সেই ভিকটিমের ডেড বডিতে 150 mg সিমেন্ট পাওয়া গেছে। কিন্তু সাধারণ মানুষের ভিতরে, মানে ছেলেদের ভিতরে খুব বেশি হলে 5 mg থেকে 7 mg সিমেন্ট থাকে। তাই এটা একজনের পক্ষে কোনোদিনই সম্ভব না। এই জন্য সাধারণ মানুষ এটাকে রেপ হয়েছে বলছে। তারপর ডক্টরে অনেকক্ষণ ধরে লক্ষ্য করে এবং এটা দেখার পর ডক্টর বুঝতে পারে এর ভিতরে অনেক রহস্য লুকিয়ে আছে, আর এর ভিতরে হয়তো অনেক অনেক বড় বড় লোকেরও হাত আছে। দেখে যেন মনে হচ্ছে অনেক কিছু এর ভিতরে লুকানো হচ্ছে। এরপরে ওই ভিকটিমের বাবা থানায় গিয়ে একটা এফআইআর করে। এরপর খুব তাড়াতাড়ি
পুলিশ গিয়ে একদম সময় নষ্ট করতে দেয় না, ভিকটিমের ডেড বডি পুড়িয়ে দেয় শ্মশান ঘাটে গিয়ে। মানে দেখুন, অলরেডি 3টে লাশ শ্মশানে পড়েছিল, ওই 3টে লাশকে সরিয়ে এই ভিকটিমের লাশকে পুড়িয়ে দেয়। এই জন্য সাধারণ মানুষ আরও সন্দেহ করে এত কি তাড়াতাড়ি ছিল যে এইভাবে পোড়ানোর। এবার এখান থেকেই শুরু হয় পলিটিক্স। এবার ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট বুঝে নিয়েছিল এবার এতই মানুষ খেপে গেছে যে সরকারের সামলানো খুব কঠিন হয়ে যাবে যদি সবকিছু ঠিকঠাকভাবে না হয়। এই জন্য পুলিশকে কঠোরভাবে আদেশ দেওয়া হয় যেমন করেই হোক আসামিকে ধরতে হবে। তারপরে পুলিশ তাদের সর্বোচ্চ চেষ্টা করে এবং যেখানে এই ঘটনা ঘটেছে সেখানে একটা ব্লুটুথ ইয়ারফোন পায় এবং সেটা নিয়ে গিয়ে যখন পুরো হসপিটালের সিসিটিভি ক্যামেরা চেক করে, সেমিনার হলের ভিতরে তো কোনো ক্যামেরা ছিল না ঠিকই, কিন্তু সেমিনার হলের বাইরে ক্যামেরা ছিল। পরে পুলিশ সেই সিসিটিভিতে লক্ষ্য করলো, তখন দেখলো 3টে বাজার পর কে কে ওই সেমিনার হলের আশেপাশে আসলো, বাইরে বেরোলো, এইসবই দেখতে থাকে। আর তখনই পুলিশ দেখলো যে সেমিনার হলের রুমের দিকে সেই সঞ্জয় রায়কে যেতে। আর পুলিশের প্রথম সন্দেহ ওর উপরেই যায়। এ না তো কোনো ডক্টর ছিল, আবার না কোনো হসপিটালের কোনো স্টাফ, আর সাধারণ মানুষের এই সেমিনার হলে অ্যালাউ করতে দেয় না। তার উপরে 3টে বাজার পর সেমিনার রুমে ভিকটিম ও সঞ্জয় একই সঙ্গে সেই সেমিনার হলে সব থেকে বেশি সময় ছিল। তারপর যখন 37 মিনিট সেমিনার হলে সময় কাটানোর পর সঞ্জয় রায় যখন বাইরে আসে, আর যখন সে এন্টার করেছিল তখন তার গলায় ব্লুটুথ ইয়ারফোন ছিল, কিন্তু যখন বাইরে বেরোয় তখন সেটা ছিলই না। তারপরে পুলিশ সেই সঞ্জয় রুমে যায় এবং যখনই সেই ব্লুটুথটা তার মোবাইলের কাছে নিয়ে যায় তখনই সেই ব্লুটুথটা কানেক্ট হয়ে যায়। তারপরে পুলিশ যখন তাকে জিজ্ঞাসা করে এই সব ব্যাপারে তখন সে ভয় পায় না, সে সব কিছু বলতে শুরু করে দেয়। আর যখন তার মোবাইল চেক করা হয় তখন তার মোবাইলে খারাপ খারাপ সব ভিডিও দেখতে পাওয়া যায়। বুঝতেই পারছেন পুরো মোবাইলের ভিতরে তার এই সব ভিডিওতে লোড করা ছিল। একদিকে এই সব চলছিল, ঠিক তখনই ওই কলেজের প্রিন্সিপাল হঠাৎ করে বলে যে ভিকটিম এত রাত্রে সেমিনার হলে কি করছিল। আর এটা শোনার পর সাধারণ মানুষ তো রাগে ফেটে পড়ে, আর তারপরে ছোট ছোট জায়গায় ছোট ছোট করে প্রোটেস্ট হতে শুরু করে। আর তারা এটাও বলে এই প্রিন্সিপালের রেজিগনেশন অবশ্যই দরকার, কারণ দেখে মনে হচ্ছে এই প্রিন্সিপাল এর মধ্যে জড়িত। এই কলেজের কিছু স্টুডেন্ট এটাও দাবি করে এখানে অনেক কিছুই লুকানো হচ্ছে, আর আরজিকার কলেজে অনেক কিছুই ঠিকঠাকভাবে হয় না। একদিকে এত কিছু হচ্ছিল, কিন্তু অবাক করার বিষয় হলো এটাই, এই যে ঘটনাটা যেখানে হয়েছে তার পাশের রুমে ম্যানেজমেন্ট কনস্ট্রাকশনের কাজ শুরু করে দেয়। তারপর এই প্রিন্সিপাল এবং সরকারের উপরে এত পরিমাণ চাপ আসে এই প্রিন্সিপাল রিজাইন করে দেয়। কিন্তু দেখুন সরকার তার রেজিগনেশন করা বাদ দিয়ে তাকে ন্যাশনাল হসপিটাল কলেজে ট্রান্সফার করে দেয়। এটাও সেই কলকাতার একটা আরজিকার কলেজের থেকে উঁচু মানের কলেজ, আর এটা একটা প্রমোশন হিসাবে দেখা হচ্ছে। একদিকে এত কিছু ঘটনা ঘটছে আর তাকে এর থেকে উঁচু কলেজের প্রিন্সিপাল করে দেওয়া হয়। এখানে হাইকোর্ট সরকারের উপরে কিছু অ্যালিগেশন লাগায়, বলে কলেজের প্রিন্সিপাল যখন রেজিগনেশন লেটার পাঠায় হয়তো আপনি অ্যাকসেপ্ট করবেন, না হলে রিজেক্ট করে দেবেন, আপনি অন্য কলেজে কিভাবে পাঠাতে পারেন। আরও অনেক অ্যালিগেশন লাগায় সরকারের বিরুদ্ধে, যার কোনো জবাবই ছিল না সরকারের কাছে। শুধু এটাই নয়, হাইকোর্ট এটাও বলে কলেজ কর্তৃপক্ষ কোনো ভিকটিমের ফ্যামিলির পাশে ছিলই না। এত কিছু ঘটনা ঘটার পর হাইকোর্ট এই কেসকে সিবিআইকে ট্রান্সফার করে দেয়। এই পর্যন্ত যে প্রোটেস্টটা ছিল এটা কিন্তু সরকারের কন্ট্রোলের মধ্যেই ছিল, এখনও আউট অফ কন্ট্রোল হয়নি। এর পরের দিন 14ই আগস্ট প্রেসিডেন্সি কলেজের একজন স্টুডেন্ট ছিল যার নাম হচ্ছে রিমঝিম সিনহা। সে একটা ফেসবুকে পোস্ট করেছে যে বলে যে যতজন আসতে পারবে যাদবপুর বাস স্ট্যান্ডে একসঙ্গে হয়ে যাও, কারণ তারা একটা শান্তি আন্দোলন করতে চেয়েছিল, যেমন ধরুন ওমেন সেফটি, তারপরে সকলের সমান অধিকার, যেন সেই ভিকটিম সঠিক বিচার পায় এই সব নিয়ে। এবং এইখানে প্রচুর মানুষ একসঙ্গে হয়ে যায়, আর এটাই ছিল সেই টার্নিং পয়েন্ট। এই ঘটনার পর আরজিকার কলেজের ঘটনা পুরো ভারতবর্ষে ছড়িয়ে পড়ে। এবার এরপর থেকে এই প্রোটেস্টগুলো সরকারের কন্ট্রোলের বাইরে ছিল না। আর ঠিক এই সময় আরজিকর কলেজের সামনে অনেকজন মানুষ প্রোটেস্ট করছিল। এর মধ্যে 7 থেকে 8,000 মানুষ আরজিকর কলেজের ব্যারিকেড ভেঙে ক্যাম্পাসের ভিতরে ঢুকে পড়ে। তারপরে সেই কলেজের ভিতরে ঢুকে সিসিটিভি ক্যামেরা আরও অনেক কিছুই ভেঙে ফেলে। সেই কলেজের ভিতরে যত সব মহিলারা ছিল তারা ভয় পেয়ে যায়। এটা আবার কি হচ্ছে, এমনকি যারা প্রোটেস্ট করছিল তারাও ভয়ে পালিয়ে যায়। এবং এমনকি এই যে 7 থেকে 8,000 আননোন লোক ছিল, এরা কিন্তু 3rd ফ্লোরে ঢোকার চেষ্টাও করে, মানে যেখানে ক্রাইম হয়েছিল। পুলিশই কিছু করতে পারে না। এবার দেখুন পুলিশের পাওয়ার। এখানে পুলিশ তো কিছু করার আগে টয়লেটের ভিতরে লুকিয়ে বসেছিল। এই দেখুন, এই ছবিটা ছিল সেই রুমের, কি অবস্থা করে দিয়েছে দেখুন একবার।
এবার প্রশ্নটা হলো 7 থেকে 8,000 মানুষ কে ছিল? এটা জানার আগে আপনাকে জানতে হবে এই প্রোটেস্টে কার ক্ষতি হচ্ছে আর কারই বা লাভ হচ্ছে। এবার এখানে কিছু টুইস্ট আসে। ভিড়ের মধ্যে কিছু মানুষকে আইডেন্টিফাই করা হয়, আর যাদেরকে আইডেন্টিফাই করা হয় তারা ছিল টিএমসির সদস্য। প্রথম ছবি ছিল সৌমিক দাস, আর ইনি একজন টিএমসির নেতা। এটা দেখার পর টিএমসি ক্ল্যারিফাই করে আমাদের সাপোর্টারে যে সে হতে পারে, এটার সঙ্গে আমাদের কোনো লিঙ্ক নেই। দ্বিতীয় ছবিতে ঋষিকান মিশ্রা বলে একজনকে দেখা যায়, ইনিও টিএমসির হয়ে কাজ করত। এইরকম করে এক একজনের নাম সামনে চলে আসে, তাদের সবার ডাইরেক্ট লিঙ্ক ছিল টিএমসির সঙ্গে। আর এটা দেখার পর মানুষ তো আরও রেগে ফেটে পড়ে, কারণ এখানে 100-200 তো ছিল না, এখানে 7 থেকে 8,000 লোক ছিল। সকলের একটাই প্রশ্ন ছিল, পিওর প্ল্যানিং করে কোনো রুমের কোনো ক্ষতি না করে 3rd ফ্লোরে গিয়ে কেন তারা এইভাবে ক্ষতি করলো? এবার দেখুন, এখানে একটা প্রশ্ন আপনার মনে আসতেই পারে যে এই ঘটনা ঘটার 24 ঘন্টার মধ্যে যে আসামি ছিল তাকে তো ধরে ফেলা হয়েছে, এমনকি এই কেসকে সিবিআইকেও ট্রান্সফার করে দেওয়া হয়েছে। তাহলে এখানে আন্দোলনটা হচ্ছে কিসের জন্য? সব কিছু তো শেষ হওয়ার কথা। তার কারণ হলো এই যে হসপিটাল দেখছেন, এই হসপিটালে অতীতের ঘটনা জানার পর মানুষ এদের উপর বিশ্বাস করতে পারছে না। সাধারণ মানুষের দাবি ছিল এটা যতটা সোজা মনে হচ্ছে ততটাও সোজা না, এর ভেতরে অনেক বড় বড় পাওয়ারফুল লোক লুকিয়ে আছে এবং অনেক ঘটনায় লুকিয়ে আছে। এখানে সঠিক তথ্যটি বেরিয়ে আসছে না, কারণ ওয়েস্ট বেঙ্গলের ব্যারাকপুরে সৌমিত্র বলে একজন ছেলে থাকতো অনেকদিন আগে। সে তার প্যারেন্টসকে ফোন করে বলে যে আরজিকর কলেজের ভিতরে কোনো কিছুই ঠিকঠাক হচ্ছে না, এখানে অনেক কিছুই ইল্লিগাল কাজ হচ্ছে। আর তারপরে আগস্ট মাসের 25 তারিখে এই সৌমিত্র মিত্রকে গলায় দড়ি দিয়ে পাওয়া যায়। আর ঠিক একই রকমভাবে কলকাতা পুলিশও এসেছিল এবং ইনভেস্টিগেশন করেছিল এবং বলেছিল এটা সুসাইড। আর যখনই পুলিশ সুসাইড কেস ঘোষণা করে দেয় তখনই তার মা বাবা এটা রিজেক্ট করে দেয় আর বলে যে আমাদের ছেলে কখনো সুসাইড করতে পারে না, কারণ আমার ছেলে অনেক খুশি ছিল, অনেক ভালো ছিল, কোনো কারণে আমি দেখছি না। তারপরে তার মা বাবা অনেক পুলিশের চক্কর কাটার পরেও যখন কিছু হয় না তখন মুখ্যমন্ত্রীকে পর্যন্ত লেটার লিখেছিল এই বলে এই কলেজের অনেক কিছুই ঠিকঠাক হচ্ছে না। তারপরেও কোনো রিপ্লাই আসে না। তারপর তার মা বাবা কোর্টে চলে যায়। কোর্টে যাওয়ার পর কোর্ট তার মা বাবার সকল কথা শোনার পর এই কেসকে সিবিআইকে তো দেয় না, কিন্তু সিআইডিকে দিয়ে দেয়। 2-3 বছর ইনভেস্টিগেশন চলার পর এখানে অনেক কিছুই সামনে আসে। এখানে সৌমিত্র বলে আত্মহত্যা করেছিল তার অনেক ফ্রেন্ডকে জিজ্ঞাসা করার পর, একটু রিসার্চ করার পর জানা যায় যে আরজিকর কলেজের ভিতরে কিছু সদস্যরা মিলে পর্নোগ্রাফির বিজনেস করে। আর এটার ব্যাপারে সকলে সবকিছু জানে, কিন্তু কেউ কিছু করতে পারে না, কারণ এটা ছিল অনেক পাওয়ারফুল লোক। তারপরেও তারা এটাও বলে যে সোনাগাছি রেড লাইট এরিয়া ছিল, ওই জায়গা থেকে মেয়েদের এই হসপিটালের ভিতরে নিয়ে আসতো, তাদেরকে নিয়ে এসে এখানে পর্নোগ্রাফি ভিডিও বানাতো এবং তাদের ফেস ফেমাস অ্যাক্ট্রেস দ্বারা ফেস দিয়ে চেঞ্জ করে দিত। আর যখন কোনো সেক্স ওয়ার্কার পাওয়া যেত না তখন তারা কি করতো দেখুন, তখন যদি হসপিটালে কেউ মারা যেত তার ডেড বডির সঙ্গে তারা এমন কাজ করত এবং পরে ফেস চেঞ্জ করে দিত। আর ওই সময়ও আরজিকর কলেজের সেমিনার হল আর রুম নাম্বার 15 এই দুটো রুমের কথা আসে। আবার এটাও মেনশন করা হয় কোনো সময় এই কলেজের স্টুডেন্ট মানে বিশেষ করে মহিলা স্টুডেন্টের চেহারাও ইউজ করা হতো, কারণ স্টুডেন্টের ফিল্ম বেশি বাজারে চলতো। আর এখানে এই সৌমিত্রর যে গার্লফ্রেন্ড ছিল তার একটা ছবির মাধ্যমে তার ফেস চেঞ্জ করে এমন একটা ভিডিও বানায় এবং চারিদিকে ছড়িয়ে দিতে থাকে। এটা দেখার পর সৌমিত্র এটার বিরুদ্ধে লড়তে থাকে এবং তারপরে রুম নাম্বার 15-এর ভিতরে সৌমিত্র দেহ ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। আর এইসব ব্যাপারে যখন ইনভেস্টিগেশন চলছিল ওই হসপিটালের অন্য একটা রুমে এইসব ভিডিও শ্যুট করার ইকুইপমেন্টও পাওয়া গিয়েছিল। আজকের দিনে এইসব আপনার নর্মাল মনে হতে পারে, কিন্তু এই ঘটনাটা ঘটেছিল 2001 সালে। এই কেসে অনেক কিছুই ধরা পড়েছিল, কিন্তু ওই কেসে পাওয়ার দেখিয়ে সব কিছুই বন্ধ করে দেয় এবং শেষে কোনো কিছুই খুঁজে পাওয়া যায়নি বলে এই কেস বন্ধ হয়ে যায়। আর তাই আজকের দিনে এসে আরজিকর কলেজের সকল স্টুডেন্ট ওই কেসের ব্যাপারে একদম ডিটেলসে জানতে চায়। আর এর পিছনে কারণও আছে, কারণ আরজিকর কলেজের হিস্ট্রি আছে যে তারা এই কলেজে যেই মারা যায় তাকেই সুসাইড কেসের মধ্যে ফাঁসিয়ে দিত। তেমনই 2003 সালে একজন মারা যায়, সবাই অবাক হয়ে যায় কিভাবে মারা যেতে পারে। তারপর জানা যায় যে ইনিও সুসাইড করে নিয়েছিল। তারপরে 2016 সালে গৌতম পাল, তিনি তখনকার সময় ওই কলেজের একজন ডক্টর ছিল এবং তিনিও নাকি সুসাইড করে নিয়েছিল। তারপরে 2020 সালে পৌলমী দাস নামের একজন মহিলা ছিল, তিনিও সুসাইড করে নিয়েছিলেন। তারপরে একজন ইন্টার্নও নাকি সুসাইড করেছিল।
এত কিছু দেখে সকলে আরজিকর কলেজের উপরে একটা ইনভেস্টিগেশন করতে চাইছে, কারণ এই কলেজের ভিতরে আসলে কি চলছে এটা জানার জন্য। কারণ এর ভিতরে লুকিয়ে আছে অনেক রহস্য। বর্তমান সময়ের ঘটনা যদি আমি আপনাদের বলি, ভিডিওটা কবে আপলোড হচ্ছে জানি না, তবে ভিডিওটা অনেক আগে রেকর্ডিং করা। যখন কেসটা ঘটে তখনকার সময়, এই সময় সিচুয়েশনটা যদি আমি আপনাদের বলি, তাহলে সিচুয়েশনটা এমন, এই কেসকে সিবিআই হ্যান্ডেল করছে এবং সিবিআই কোর্টকে সমস্ত তথ্য সাবমিট করে দিয়েছে। এই কেস সাবমিট করার সঙ্গে সঙ্গে কোর্ট অনেক ক্ষিপ্ত হয়। তারা বলছে এখনকার অনেক এভিডেন্স নষ্ট করার চেষ্টাও করা হয়েছে। এর পিছনে আসল রহস্য কি ছিল এটা তো সময়ের সঙ্গে জানা যাবে। এই ঘটনা ঘটার পর পুরো ভারতবর্ষে চারিদিকে প্রোটেস্টের ঝড় দেখতে পাওয়া যায়। মানুষ ভয় করছে তাদের মেয়েকে স্কুলে কিংবা কলেজে যেতেও মানা করছে। এবার যদি ভিকটিমের কথায় আসি, ভিকটিম অনেক সাধারণ ফ্যামিলির মানুষ ছিল এবং তার বাবা মা অনেক গরিব ছিল। তার বাবা একটা ইন্টারভিউতে তার মেয়ের ব্যাপারে কথা বলে, সেটা আপনি শুনে বুঝতে পারবেন যে কতটা ট্যালেন্টেড ছিল। আপনি কল্পনাও করতে পারবেন না এই রকম মেয়ের সঙ্গে কিভাবে এটা হতে পারে। এই ভিকটিমের সঙ্গে এই সঞ্জয় দাস নামের এই লোক জানোয়ারের মতো আচরণ করেছে। এটা যেন বারবারের মতো না হয়, কারণ এইভাবে আন্দোলন হয়, তারপরে সব কিছুই থেমে যায়, শেষে কারো কিছুই হয় না, শেষ পর্যন্ত ফেসে যায় সাধারণ মানুষ। দোয়া করি আসল কালপেট যেন ধরা পড়ে এবং তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। বর্তমান সময়ের মানুষের প্রতি আইনের একটা অবশ্যই অনীহা চলে এসেছে। এটা যদি ঠিকঠাক না হয়, আমার মনে হয় না আরও কোনো বিশ্বাস থাকবে এই সরকারের প্রতি। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, আর আমি এই রকম ভিডিও বানাতে থাকি। আপনি চাইলে আমার চ্যানেলে একবার ঘুরে এসে দেখতে পারেন।